আমরা তো সবাই ভাবি যে জীবনের সিদ্ধান্তগুলো আমরা নিজেরাই নিচ্ছি, তাই না? কিন্তু আজ আমরা একটু বিজ্ঞান আর সাইকোলজির লেন্স দিয়ে দেখব আমাদের এই চয়েসগুলো কি সত্যিই স্বাধীন, নাকি এর পেছনে অদৃশ্য কোনো সুতো টানা হচ্ছে। একটু ভেবে দেখা যাক তো, গত সপ্তাহে বা গত মাসে আমাদের নেয়া সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর কথা, সেগুলো কি সত্যিই পুরোপুরি নিজস্ব ছিল? আমরা অনেকেই খুব গর্ব করে বলি যে আমরা অত্যন্ত লজিক্যাল আর নিজেদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব সচেতন, কিন্তু আজ আমরা জানব কিভাবে একেবারে মনের অজান্তেই অদৃশ্য কিছু মনস্তাত্ত্বিক শক্তি বা সাইকোলজিক্যাল ফোর্স আমাদের ব্রেনকে হ্যাক করে ফেলে আর নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে আমাদের রীতিমতো বাধ্য করে। আজ আমরা সিদ্ধান্ত গ্রহণের এই অদৃশ্য ম্যাট্রিক্সের ভেতর দিয়ে একটা বেশ ইন্টারেস্টিং জার্নি করব। আমাদের এই যাত্রায় থাকছে মোট 6টি ধাপ। 1. দ্য ট্র্যাপ অফ সোশ্যাল প্রেশার। 2. দ্য মিথ অফ নিউট্রালিটি। 3. দি আদার সাইড অফ দ্য কয়েন। 4. 3 বিগ লজিক্যাল এরার্স। 5. প্রো লেভেল থিঙ্কিং মডেলস। এবং সবশেষে দ্য কারেজ টু আনলার্ন। শুরুতেই একটা একেবারে চমকে দেওয়ার মতো তথ্য দিই। সাইকোলজি বলছে আমাদের প্রতিদিনের জীবনের 95% সিদ্ধান্ত, হোক সেটা ক্যারিয়ার বেছে নেওয়া, কাকে জীবনসঙ্গী বানাবো সেটা ঠিক করা, কিংবা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করা, এই সব কিছুই আসলে বাইরের বিভিন্ন ফ্যাক্টর দ্বারা ম্যানিপুলেটেড। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। মানুষ যতটা লজিক দিয়ে চিন্তা করার দাবি করে, বাস্তবে আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই কিন্তু বিশুদ্ধ যুক্তির ওপর নির্ভর করে না। তো চলুন আমাদের প্রথম মেজর ফাঁদটা নিয়ে কথা বলা যাক। 1 নম্বর সেকশন, দ্য ট্র্যাপ অফ সোশ্যাল প্রেশার। আচ্ছা, প্রাচীন পঞ্চতন্ত্রের সেই পণ্ডিত আর 4 ঠগের গল্পটা তো আমাদের অনেকেরই জানা, তাই না? চলুন সেটাকে একটু আজকের দিনের সাথে মিলিয়ে দেখি। ধরুন অনেক টাকা জমিয়ে খুব শখ করে কেউ একটা ব্র্যান্ড নিউ আইফোন 16 কিনল। মানুষটা অসম্ভব খুশি, কিন্তু রাস্তায় বেরোনোর পর এক বন্ধু এসে বলল, আরে এই ফালতু চাইনিজ ফোনটা কত দিয়ে কিনলে? এরপর আরেকজন এসে বলল, এই বাজে ক্যামেরাওয়ালা অ্যান্ড্রয়েডটা কেন নিলে? এরপর আধা ঘন্টার মধ্যে আরও দুজন এসে যখন বলবে যে লাখ টাকা দিয়ে একটা প্লাস্টিকের খেলনা কেনা হয়েছে, বিশ্বাস করুন এই 4 জনের কথা শোনার পর নিজের চোখের ওপর থেকেই বিশ্বাস উঠে যাবে। ওই সাধের দামি ফোনটাকেও হঠাৎ করে সস্তা আর ফালতু মনে হতে শুরু করবে। এটাই হলো সোশ্যাল প্রেশার। এই ব্যাপারটাকে 1951 সালের বিখ্যাত সলোমন অ্যাশ কনফর্মিটি এক্সপেরিমেন্টে একেবারে হাতে নাতে প্রমাণ করা হয়েছিল। সাইকোলজির এই পরীক্ষায় দেখা যায় যখন চারপাশের সবাই মিলে কোনো একটা ভুল জিনিসকে বা আস্ত একটা মিথ্যাকে বারবার সত্য বলে দাবি করতে থাকে, তখন আমাদের ব্রেন নিজের লজিক বা যুক্তিকে বিসর্জন দিয়ে দেয়। ব্রেন তখন এই সামাজিক চাপের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে আর ওই কালেকটিভ মিথ্যাটাকেই সত্যি বলে মেনে নেয়। অবজেক্টিভ লজিকের সাথে সামাজিক চাপের এই লড়াইটা কিন্তু আজকের দিনে আরও অনেক বেশি ভয়ঙ্কর। ভেবে দেখুন, প্রাচীনকালের বড় বড় জ্ঞানী মানুষরাও যেখানে ভুল তথ্যের শিকার হতেন, সেখানে আজকে আমাদের অবস্থাটা একবার ভাবুন। পকেটে থাকা স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমগুলো প্রতিদিন সকালে আমাদের ব্রেনের ডোপামিনের ইনজেকশন দিচ্ছে। এরা অত্যন্ত সুকৌশলে ঠিক করে দিচ্ছে আমরা কি ভাববো, কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করব। এই সোশ্যাল প্রেশারের কাছে আমাদের লজিক প্রতিনিয়ত হার মানছে। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় কনসেপ্টে, 2 নম্বর সেকশন, দ্য মিথ অফ নিউট্রালিটি বা নিরপেক্ষতার মিথ। মানুষের খুব মৌলিক একটা ত্রুটি হলো আমরা আগে থেকে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি আর তারপর সেই সিদ্ধান্তটাকে জাস্টিফাই করার জন্য চারপাশ থেকে যুক্তি খুঁজতে শুরু করি। আর এটা চমৎকারভাবে তুলে ধরে আমাদের ভেতরের একটা বড় দ্বন্দ্বকে। আমরা কি সত্যি সত্যটা জানতে চাই, নাকি শুধু নিজেকে সঠিক প্রমাণ করতে চাই? যখন আমরা কোনো বিতর্কে জড়াই, তখন নিজেদের এই প্রশ্নটা করা খুব জরুরি। যদি আমরা শুধু নিজেকেই সঠিক প্রমাণ করার জন্য তথ্য খুঁজি, তাহলে তো আমরা কখনোই অবজেক্টিভ সত্যের কাছাকাছি পৌঁছাতে পারবো না। সাইকোলজির ভাষায় এই জিনিসটাকেই বলা হয় কনফার্মেশন বায়াস। সোজা কথায় আমরা শুধু সেই তথ্যগুলোকেই ব্রেনে জায়গা দিই যা আমাদের আগে থেকে থাকা বিশ্বাসগুলোকে সাপোর্ট করে, আর এর বাইরের বা বিপরীত সব ফ্যাক্ট বা সত্যকে আমরা পুরোপুরি ইগনোর করি। বিশেষ করে ধর্ম, রাজনীতি বা যে কোনো উত্তপ্ত বিতর্কের ক্ষেত্রে মানুষ খুব দ্রুত তাদের নিরপেক্ষতা হারিয়ে ফেলে আর এই কনফার্মেশন বায়াসের শিকার হয়ে বিপক্ষকে গালাগালি করতে শুরু করে। তারে এই বায়াস থেকে বের হওয়ার উপায় কি? চলুন তৃতীয় কনসেপ্টে যাই। 3 নম্বর সেকশন,
দি আদার সাইড অফ দ্য কয়েন বা মুদ্রার উল্টো পিঠ। একটা একদম রিয়েল লাইফ ইমোশনাল ঘটনা দিয়ে ব্যাপারটা একটু পরিষ্কার করি। একবার ক্লাস 8 পড়ুয়া এক কিশোর খুব অভিমান করে কাঁদতে কাঁদতে বলছিল যে তার বাবা তাকে স্কুলের বন্ধুদের সাথে পাহাড়ে এডুকেশনাল ট্যুরে যেতে দিচ্ছে না, স্রেফ সামান্য কয়েকটা টাকার জন্য। রাগের মাথায় ছেলেটি এমনও বলছিল যে সে হয়তো কুড়িয়ে পাওয়া সন্তান। এখন যে কোনো সাধারণ মানুষ এটা শুনলে ভাববে বাবাটা হয়তো প্রচণ্ড কৃপণ, কিন্তু যখন ওই বাবার সাথে কথা বলা হলো তখন তিনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে কাঁদতে কাঁদতে জানালেন যে মাস 2 আগেই তার ছেলের হার্টে একটা মারাত্মক ব্লক ধরা পড়েছে। ডাক্তার পাহাড়ে যেতে কড়াভাবে নিষেধ করেছেন। বাবা ছেলেটিকে এই অসুখের কথা জানাননি যাতে সে ডিপ্রেশনে না ভোগে। বাবাটি শুধু বলেছিলেন, ও আমাকে ভুল বুঝলেও অন্তত বেঁচে তো থাকবে। দেখলেন তো মুদ্রার উল্টো পিঠটা জানার পর কিভাবে পুরো গল্পের প্লটটাই বদলে গেল। যেই বাবাকে আমরা এতক্ষণ ভিলেন ভাবছিলাম তিনি চোখের সামনে শ্রেষ্ঠ বাবা হয়ে গেলেন। আইনশাস্ত্রে একটা খুব বিখ্যাত ল্যাটিন নীতি আছে, অডি অল্টারাম পার্টেম, যার অর্থ হল অপর পক্ষের কথাও শোনো। এর মূল কথাই হল কখনোই গল্পের অর্ধেকটা শুনে কোনো জাজমেন্ট বা রায় দেওয়া উচিত নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অবশ্যই অপর পক্ষের বক্তব্য শুনতে হবে। চলুন এবার 4 নম্বর সেকশনে যাই, 3 বিগ লজিক্যাল এরার্স। অপর পক্ষের কথা না শোনার পাশাপাশি আমাদের মস্তিষ্ক প্রতিদিন আরও কিছু শর্টকাট নিয়ে থাকে যেগুলো মারাত্মক বিপদের কারণ হতে পারে। এই 3টি প্রধান লজিক্যাল এরর হল 1 প্রপোর্শনালিটি, 2 ইলিসিট জেনারেলাইজেশন এবং 3 বাইনারি থিঙ্কিং। চলুন এগুলো একটু ভেঙে বোঝা যাক। প্রথমটি হল প্রপোর্শনালিটি, মানে ছোট বিষয় নিয়ে মাত্রাতিরিক্ত ওভারথিঙ্কিং করা। একটা মজার উদাহরণ দিই। ধরুন ক্লাসে কারো পাশের বেঞ্চের একজন সহপাঠী একটু হেসে শুধু একটা কলম ধার চাইল, আর সেই ব্যক্তি মনে মনে ওই কলম দেওয়া থেকে শুরু করে বিয়ের কার্ড ছাপানো, হানিমুনে কোথায় যাবে, এমনকি 2 বাচ্চার নাম কি হবে সব একেবারে ঠিক করে ফেল। এটা হলো ওভারথিঙ্কিংয়ের চরম পর্যায়। জীবনে কেউ কোনো কথা বললে সেটা ঠিক ততটুকুই অর্থ বের করা উচিত যতটুকু বোঝানো হয়েছে। তিলকে তাল করা একদমই ঠিক না। এরপর আসছে ইলিসিট জেনারেলাইজেশন এবং বাইনারি থিঙ্কিং। জীবনে একজন মানুষের কাছে ধোঁকা খেয়ে কেউ যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় যে দুনিয়ার সব মানুষ খারাপ, সেটা একটা মারাত্মক লজিক্যাল ভুল। একজনের বাজে ব্যবহারের ওপর ভিত্তি করে কোটি কোটি মানুষকে জাজ করা যায় না। একইভাবে মানুষকে সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা হিরো ভিলেন বক্সে ফেলাও আরেকটা বড় ভুল। আমাদের বুঝতে হবে যে মানুষের নৈতিকতা কোনো চরম বিন্দুতে থাকে না, বরং এটি একটি ধূসর বা গ্রে এরিয়াতে অবস্থান করে। কেউই 100% পারফেক্ট বা 100% খারাপ হয় না। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেকগুলো সমস্যার কথা জানলাম। লেটস মুভ টু সেকশন 5, প্রো লেভেল থিঙ্কিং মডেলস। এখন আমরা দেখব হাইলি সাকসেসফুল মানুষেরা কিভাবে কগনিটিভ ট্র্যাপগুলো এড়িয়ে চলেন। প্রথম মডেলটি হল ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং, মানে হলো যে কোনো সমস্যাকে ভেঙে একেবারে তার মৌলিক সত্যে নিয়ে যাওয়া। যেমন ধরুন ইলন মাস্কের কথা। তিনি যখন রকেট বানাতে গেলেন সবাই বলল এটা তো অনেক খরচের ব্যাপার, কিন্তু তিনি কারো কথা না শুনে বাজার থেকে দামি রকেট না কিনে রকেটকে ভেঙে তার বেসিক উপাদানে নিয়ে গেলেন, লোহা, অ্যালুমিনিয়াম আর কার্বন ফাইবার। তিনি দেখলেন এগুলোর কাঁচামালের দাম আসলে খুবই কম, আর এভাবেই তিনি নিজে সস্তায় রকেট বানিয়ে ফেললেন। স্রোতে গা না ভাসিয়ে ঠিক এভাবেই মৌলিক সত্য থেকে চিন্তা করা শুরু করতে হবে। দ্বিতীয় মডেলটি দারুণ কার্যকরী, সেটা হলো 10-10-10 রুল। যখনই আমরা কোনো কঠিন সিদ্ধান্তের সামনে পড়ব, নিজেদের 3টি প্রশ্ন করা উচিত। এই সিদ্ধান্তের কারণে আগামী 10 মিনিট পর কেমন লাগবে, আগামী 10 মাস পরের প্রভাব কি দাঁড়াবে, এবং আজ থেকে 10 বছর পর আমরা কি এই সিদ্ধান্তের জন্য গর্ববোধ করব নাকি আফসোস করব। এই 3টি টাইম ফ্রেমে চিন্তা করলে জীবনের প্রায় 90% রাগের মাথায় নেওয়া ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে যাওয়া সম্ভব। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর সেকশন, দ্য কারেজ টু আনলার্ন। সিদ্ধান্ত গ্রহণের সবচেয়ে কঠিন ধাপটাই হলো দীর্ঘদিনের লালিত কোনো বিশ্বাস যে ভুল ছিল সেটা বুক ফুলিয়ে স্বীকার করার সাহস রাখা। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে। পাশ্চাত্য দর্শনের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ইম্যানুয়েল কান্ট বছরের পর বছর ধরে একটা বই লিখেছিলেন যা মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করত, কিন্তু পরে কান্ট নিজেই প্রকাশ্যে এসে বললেন যে ওই বইতে তিনি যা লিখেছেন সব ভুল ছিল, তিনি নতুন করে সত্যকে উপলব্ধি করেছেন। একইভাবে আরেক শ্রেষ্ঠ দার্শনিক লুডউইগ উইটগেনস্টাইন নিজের লেখা বিখ্যাত বইকে নিজেই বাতিল করে দিয়ে নতুন থিওরি দিয়েছিলেন।
নিজেদের ভুল তত্ত্বকে ছুঁড়ে ফেলার এই সাহসটাই আসল। তো বিষয়টা হলো আমাদের মন বা মস্তিষ্ককে হতে হবে ঠিক একটা প্রবাহমান নদীর মতো। নদী যেমন সবসময় নতুন পথের সাথে নিজেকে মানিয়ে নেয়, আমাদের ব্রেনকেও নতুন তথ্য আর অভিজ্ঞতার সাথে প্রতিনিয়ত মানিয়ে নিতে হবে। একটা স্থবির পাথরের মতো ইগো আর পুরনো ভুল ধারণাকে আঁকড়ে ধরে বসে থাকা কখনোই কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। একদম শেষে এসে একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করতে চাই। আমাদের সবার ভেতরেই তো কোনো না কোনো পক্ষপাতিত্ব লুকিয়ে আছে। আজ কি আমাদের সেই সাহসটা আছে নিজেদের সেই বায়াসগুলোকে আনলার্ন করার বা ভুলে যাওয়ার? জীবন কোনো নির্দিষ্ট স্ক্রিপ্ট মেনে চলে না ঠিকই, কিন্তু এই ফ্রেমওয়ার্কগুলো প্রয়োগ করলে সাধারণের চেয়ে বহু গুণ এগিয়ে থাকা সম্ভব। যারা জীবনের কঠিন মোড়ে দাঁড়িয়ে কনফিউশনে ভুগছেন, তাদের সাথে এই আলোচনা শেয়ার করতে পারেন। হয়তো এই ছোট্ট একটা উদ্যোগ কাউকে জীবনের সবচেয়ে বড় ভুলটি করা থেকে বাঁচিয়ে দেবে। ভাবুন আর সচেতনভাবে নিজের সিদ্ধান্ত নিন।